রাত ৯টা বেজে গিয়েছিল। মেহেন্দি আর বেলি ফুলের গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। দেওয়ালে রঙিন আলোর মালা ঝিকমিক করছিল। বাইরে বরযাত্রীরা ঢোল নাকাড়া বাজিয়ে আসতে চলেছিল। প্রতিবেশী কাকিমা বারবার এসে দেখে যেত যে কোণে তৈরি কিনা। কিন্তু সেই ঘরে যেখানে কোণে বসেছিল সেখানকার নীরবতা যেন কোনো গভীর খাদের মতো ছিল। মায়া তার আয়নার সামনে বসেছিল। লাল শাড়ি, কপালে টিকলি, হাতে গাঢ় মেহেন্দি, চোখে কাজল এবং ঠোঁটে সেই লিপস্টিক যা সে নিজে লাগায়নি, বরং খালা জোর করে পুরিয়ে দিয়েছিল। তার কাছে সবকিছুই ছিল শুধু একটি জিনিস ছাড়া, আর তা হল তার নিজের ইচ্ছা। মায়ার বয়স ছিল ২২ বছর। সে রাজশাহীর একটি সাধারণ পরিবারের মেয়ে ছিল। তার স্বপ্ন খুব বড় ছিল না, কিন্তু তার কাছে অনেক বড় ছিল। সে শিক্ষিকা হতে চাইত। বিসিএস পরীক্ষায় একবার অকৃতকার্য হওয়ার পরও সে হার মানেনি। সে আবারও ফর্ম পূরণ করেছিল। তার বইগুলো এখনও তার ঘরের আলমারিতে বন্ধ ছিল, ঠিক যেমন তার স্বপ্নগুলো তার মনের ভেতর বন্ধ ছিল। কিন্তু ৩ মাস আগে সবকিছু পাল্টে গিয়েছিল। বাবার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ছোট ভাই রাফসানের পড়ার খরচ, বাড়ির কিস্তি, অসুস্থ মায়ের ওষুধ সব একসাথে পাহাড়ের মতো ভেঙে পড়েছিল। আর তখন বাবার কোনো এক দূরের আত্মীয় এই প্রস্তাব এনেছিল যে শহরের এক বড় শিল্পপতির ছেলের জন্য ভালো শিক্ষিত মেয়ে চাই। তারা যৌতুক নেবে না, তারা বাড়ির সব দায়িত্বও নিয়ে নেবে, শুধু মেয়েকে সুন্দর, সুশীলা এবং শিক্ষিত হতে হবে। বাবা প্রথমে মানা করেছিল। মাও বলেছিল যে মায়ার পড়ালেখা শেষ হতে দাও। কিন্তু যখন বিদ্যুতের বিল ৩ মাস ধরে বাকি থাকে, যখন দোকানদার ধার দিতে অস্বীকার করে এবং যখন ভাইয়ের বেতনের জন্য টাকা না থাকে, তখন মানুষের সাহস ভেঙে যায়। মায়া নিজেই বলেছিল যে ঠিক আছে, সে বিয়ে করে নেবে। কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি রাতেই সে কেঁদে চলেছিল। সৌরভ নামের ছেলেটি হয়তো খারাপ ছিল না, কিন্তু তার চোখে মায়া সেই সম্মান দেখতে পায়নি যা তার প্রয়োজন ছিল। প্রথম সাক্ষাতেই সে জিজ্ঞেস করেছিল যে রান্না ভালো করতে পারো তো। মায়া ভেবেছিল যে হয়তো এটা নিছকই আনুষ্ঠানিকতা ছিল। কিন্তু দ্বিতীয় সাক্ষাতে সে বলেছিল যে বিয়ের পর পড়ার দরকার নেই, বাড়িতেই অনেক কাজ আছে। আর সেই দিন মায়ার ভেতরের হৃদয়টা ভেঙে গিয়েছিল। আজ সে আয়নায় নিজের মুখ দেখছিল, এবং সে সেই মুখ চিনতে পারছিল না। এ সেই মায়া ছিল না যে রাতে ল্যাম্পের আলোতে বই পড়ত। এ সেই মায়া ছিল না যে কখনো ভাবত যে একদিন সে গ্রামে একটা স্কুল খুলবে যেখানে গরিব বাচ্চারা বিনা মূল্যে পড়াশোনা করবে। এ তো অন্য কেউই ছিল। বাইরে থেকে আওয়াজ আসছিল। বরযাত্রীরা পৌঁছে যাবার মুখে ছিল। খালা ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল যাতে কোনো অচেনা ব্যক্তি তার ঘরে ঢুকে না পড়ে। ঘরে একটি ছোট্ট জানালা ছিল যা পিছনের দিকে খুলত। সেদিকে শুধু একটি সরু গলি ছিল, আর তার সামনে অন্ধকার। মায়ার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে পড়েছিল সেই কথা যা তার দাদি বছরের পর বছর আগে বলেছিল। দাদি বলতো যে মা, জীবনে কখনো এমন মোড় আসে যখন মনে হয় যে সব রাস্তা বন্ধ, তখন একবার চারদিকে মনোযোগ দিয়ে দেখো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকে। মায়া চোখ খুলল এবং জানালার দিকে তাকাল। সে উঠল, তার হাত কাঁপছিল। সে সেই ভারী শাড়ি সামলাল এবং ধীরে করে জানালার ছিটকিনি খুলল। নিচে নামা সহজ ছিল না, কিন্তু অসম্ভবও ছিল না। বাড়ির পেছনে একটা পুরনো গাছ ছিল যার একটা মোটা ডাল জানালার কাছে পর্যন্ত আসত। সে তার ফোন তুলল। পার্সে যা কিছুই ছিল তা হল মাত্র ৩০০ টাকা আর একটা পুরনো ডায়েরি। এক মুহূর্তের জন্যে তার পা থেমে গিয়েছিল। সে তার বাবার সম্পর্কে ভাবছিল, তার ক্লান্ত চোখ, ঝুঁকে পড়া কাঁধ। সে ভাবছিল মায়ের সম্পর্কে, যে অসুস্থ হওয়া সত্ত্বেও আজ সকাল থেকে রান্নাঘরে লেগেছিল। সে ভাবছিল ভাই রাফসানের সম্পর্কে, যে কাল রাতে তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। কিন্তু তারপর সে ভাবল যে যদি সে এখানে থেকে যায় তবে কি হবে। সে প্রতিদিন এমন একটা জায়গায় নিঃশ্বাস নিতে থাকবে যেখানে তার কোনো অস্তিত্ব থাকবে না। সে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তারপর হয়তো সে আর সেই মায়া থাকবে না যে আগে ছিল। আর এই কথা ভাবতেই তার পা এগিয়ে গেল। জানালা দিয়ে বাইরে বেরোনোর সময় তার ওড়না গাছের ডালে আটকে গিয়েছিল। সে জোরে টান দিল। ওড়না ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সে নিচে নেমে গিয়েছিল। গলিতে পা রাখতেই তার মনে হল যেন সে অন্য কোনো দুনিয়ায় পা রেখেছে। সে সেখান থেকে দ্রুত দৌড়াল। পায়ে জুতো ছিল না, শুধু শাড়ির নিচে পাতলা একটা চটি ছিল। রাস্তায় কাঁকড় ছিল, কিন্তু সে ব্যথার অনুভব করছিল না। সে শুধু দৌড়াতেই থাকল।
রাজশাহী স্টেশনের দিকে যাওয়ার রাস্তা তার মনে ছিল, কারণ সে অনেকবার সেই রাস্তা দিয়ে গিয়েছিল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে তার নিঃশ্বাস ফুলে উঠেছিল। সে একটা খুঁটির কাছে বসে পড়ল। লাল শাড়িতে একটা মেয়ে স্টেশনে একা বসেছিল, চোখে জল আর হাতে মেহেন্দি। কিছু মানুষ দেখে চলে গেল, কিছু মানুষ ঘুরে তাকাল আর এগিয়ে গেল। মায়া জানত না যে এরপর কি হবে। সে শুধু এটুকু জানত যে সে এখন সেই জানালা দিয়ে বাইরে চলে এসেছে, এবং হয়তো এটাই তার আসল সফরের শুরু ছিল। রাত 11টা বেজে গিয়েছিল। রাজশাহী স্টেশনে ভিড় ছিল, কিন্তু মায়ার জন্য সেই ভিড়ও এক ধরনের একাকিত্ব ছিল। সব দিকে মানুষ ছিল, কেউ নিজের পরিবারের সাথে, কেউ বন্ধুদের সাথে, কেউ নিজের বাচ্চাদের কোলে তুলে রাখা। প্ল্যাটফর্মে চাওয়ালা হাঁক দিচ্ছিল, দূরে কোথাও একটা বাচ্চা কাঁদছিল এবং তার মা তাকে চুপ করানোর চেষ্টা করছিল। মায়া সেসব থেকে বেখবর একটা পাথরের বেঞ্চে বসেছিল। তার লাল শাড়ি এখন ধুলোয় মাখা ছিল, ওড়না একদিক থেকে ছেঁড়া ছিল, কপালের টিকলি একটু বাঁকা হয়ে গিয়েছিল, মেহেন্দি রাঙানো হাত কাঁপছিল, এবং যে চোখ কাজল দিয়ে সাজানো হয়েছিল তা এখন ফুলে এবং লাল হয়ে গিয়েছিল। তার মনে একের পর এক ভাবনা আসছিল। বাবা এতক্ষণে হয়তো জেনে গিয়েছেন। বাড়িতে কি হচ্ছে? মায়ের শরীর আরও খারাপ হয়ে গিয়েছে হয়তো। বরযাত্রীরা কি ভাবছে? সমাজ কি বলবে? প্রতিবেশীরা কি বলবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে এখন যাবে কোথায়? তার কাছে ৩০০ টাকা ছিল। এত অল্প টাকায় না কোনো ঘর মিলবে, না কোনো খাবার। সে ফোন বের করল। ব্যাটারি 12% বাকি ছিল। সে ভাবল কাকে ফোন করবে। তার বান্ধবী ঋতু ছিল, কিন্তু ঋতুর বাড়ির লোক কথাও বলতে দেবে না, কারণ তারা আগে থেকেই এই বিয়ের পক্ষে ছিল না। তার কলেজের বন্ধু মৃণাল ছিল, কিন্তু সে অন্য শহরে ছিল। আর কেউ ছিল না যাকে সে এখন ফোন করতে পারে। সে ফোন ফেরত রেখে দিল। হঠাৎ তার মনে হল যে কেউ তার কাছে এসে থেমেছে। সে চোখ তুলে তাকাল তো দেখল যে একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। সে লম্বা ছিল, কাঁধ চওড়া ছিল, শ্যামলা রং, ছোট চুল, চোখে এক শান্ত গভীরতা ছিল। সে সাধারণ পোশাক পরেছিল, কিন্তু তার হাবভাবে এক অদ্ভুত গম্ভীরতা ছিল যা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তুলছিল। হাতে একটা ব্যাগ ছিল আর কাঁধে একটা ছোট ঝোলা ছিল। সে ধীরে করে বলল, জল নেবেন? মায়া এক মুহূর্তের জন্য তাকে দেখল। তার মনে ভয় ছিল। একা মেয়ে, রাতের বেলা, অচেনা লোক। কিন্তু সেই ছেলের চোখে যে ভাব ছিল তা ভীতিকর ছিল না, সেটা চিন্তার ভাব ছিল। এমন চিন্তা যা কেউ নিজের আপন কারোর জন্য রাখে। সে জলের বোতল এগিয়ে দিল। মায়া নিল। তার অনুভব হল যে সে গত কয়েক ঘন্টা ধরে কিছুই খায়নি বা পান করেনি। সে জল পান করল, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। ছেলেটি কাছেই দাঁড়িয়ে বলল, আপনি এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, কোথাও যাওয়ার আছে? মায়া উত্তর দিল না। ছেলেটি আবার বলল, মাফ করবেন, আমি নাক গলাতে চাই না, কিন্তু আপনি একা আছেন আর রাত হচ্ছে। মায়া তার দিকে তাকালো আর বলল, আপনি কে? ছেলেটি একটা ছোট্ট হাসি দিল আর বলল, আমার নাম সাফায়েত, সাফায়েত হোসেন। আমি এখানে কারো বাড়ি যাওয়ার জন্য ট্রেনে এসেছিলাম, কিন্তু ট্রেন খুব লেট হয়ে গিয়েছিল, তাই এখনও এখানেই আছি। মায়া কিছুই বলল না। সাফায়েত এক মুহূর্ত থেমে বলল, আপনি মায়া, তাই না? রাহিম সাহেবের মেয়ে? মায়ার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। সে চমকে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিভাবে চেনেন? সাফায়েত ধীরে করে বলল, আমি রাফসানের বন্ধু, আপনার ভাই রাফসানের। আমরা দুজনে একসাথে পড়েছি। আমি আজ সেখানেই যাচ্ছিলাম, কিন্তু ট্রেন লেট হয়ে গিয়েছিল। এটা শুনতেই মায়ার মনে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছিল। সে রাফসানের বন্ধু ছিল, মানে সে তার বাড়ি যাচ্ছিল। তার মানে সে সব জানত যে আজ সেখানে কি হবার কথা ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, আপনি রাফসানকে ফোন করবেন না। সাফায়েত শান্ত গলায় বলল, আমি করিনি। কেন? কারণ যখন আমি আপনাকে এখানে দেখেছি তখন আমার মনে হল যে হয়তো আপনি চান না যে এ সকল কেউ জানুক। মায়া তাকে দেখতেই থাকল। তার চোখে জল এসে গিয়েছিল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল, কিন্তু চোখের জল থামল না। সাফায়েত কোনো প্রশ্ন করল না। সে কেবল সেই বেঞ্চের পাশেই দাঁড়িয়ে থাকল। সে কোনো উপদেশ দিল না, কোনো তাড়াহুড়ো করল না, শুধু চুপচাপ সেখানে থাকল, যেন বলছিল যে আমি এখানেই আছি, যখন চাইবে তখনই কথা বলো। কিছুক্ষণ পর মায়া নিজেই বলতে শুরু করল। সে বলল যে সে বিয়ে করতে চাইত না। সে বলল যে সে শিক্ষিকা হতে চাইত। সে বলল যে সে এটা ভেবেই হ্যাঁ বলেছিল
যে হয়তো পরিবারের সাহায্য হয়ে যাবে, কিন্তু যেমন যেমন দিন কাছে আসতে লাগল তার মনে হতে লাগল যে সে নিজেকে হারিয়ে ফেলছে। সে বলল যে সে কাপুরুষ নয়, শুধু ভয় পেয়ে আছে। সাফায়েত পুরো কথা শুনল, মাঝখানে একবারও বাধা দিল না, না কোনো মতামত দিল, না কোনো পরামর্শ। যখন মায়া চুপ হয়ে গেল তখন সে শুধু এটুকু বলল, আপনি ভুল করেননি। মায়া জিজ্ঞেস করল, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো সেখানে আমার বিয়েতে আসছিলেন। সাফায়েত বলল, বিয়েতে আসা মানে এটা নয় যে আমি কারো জীবনের সিদ্ধান্ত নিতে চলেছি। আপনার জীবন আপনার। আপনি যা ভাবছিলেন তা ভুল ছিল না। মায়া বলল, কিন্তু আমি পালিয়ে এসেছি, এটা তো ভুল। সাফায়েত এক মুহূর্ত ভেবে বলল, কখনো কখনো পালানো কাপুরুষতা নয়, কখনো কখনো পালানো এই কারণে হয় কারণ আপনি নিজেকে বাঁচাতে চান, আর নিজেকে বাঁচানো সবচেয়ে প্রথম দায়িত্ব হয়। এই কথা মায়ার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তারপর সাফায়েত বলল, আপনি এখন কোথায় যাবেন? কোনো জায়গা আছে? মায়া নাতে মাথা নাড়ল। সাফায়েত নিজের পকেট থেকে মোবাইল বের করল এবং কিছু সার্চ করল। তারপর বলল, এখান থেকে একটু দূরে একটা মহিলা আশ্রয় কেন্দ্র আছে, সেখানে আমার এক পরিচিত আছেন, যিনি সেখানে কাজ করেন। যদি আপনি চান তবে আমি কথা বলতে পারি। আজ রাত আপনি সেখানে থাকতে পারেন। কেউ কোনো প্রশ্ন করবে বলবে না, নিরাপদ জায়গা, আর আমি কাউকে বলবো না যে আপনি এখানে আছেন। মায়া তাকে মনোযোগ দিয়ে দেখল। তার মনে এখনও একটু সন্দেহ ছিল। সাফায়েত বলল, দেখুন, আমি জানি যে আপনি আমার উপর ভরসা করতে পারছেন না, আমরা এইমাত্র মিলেছি। কিন্তু আপনি রাফসানের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওর সাথে কথা বলে দেখে নিন যে আমি কে। আর যদি এর পরেও মন না মানে তবে আসবেন না, আমি জোর করব না। এই শেষ কথাটা মায়াকে ভরসা জুগিয়েছিল। যে মানুষ জোর না করার কথা বলে সে সাধারণত খারাপ হয় না। কিন্তু এর আগে যে মায়া আরও কিছু ভাবতে, তার মনে আরও একটা কথা এসেছিল। সে জিজ্ঞেস করল, আপনি বলছেন যে আপনি রাফসানের বন্ধু, কিন্তু আপনি কাজ কি করেন? সাফায়েত সরাসরি জবাব দিল, আমি নেভিতে আছি, লেফটেন্যান্ট সাফায়েত হোসেন নাম আমার। মায়া আরও একবার তার দিকে তাকাল। এখন তার চোখে যে ভাবছিল তা একটু আলাদা ছিল। সে তার চেহারার শান্তিকে আবার দেখল, সেই শান্তি যা কঠিন জীবন যাপন করার পর আসে। মায়া ধীরে করে বলল, ঠিক আছে। সাফায়েত কোনো জবাব দিল না, শুধু এগিয়ে গেল। মায়া তার পেছনে চলতে লাগল। রাস্তায় সাফায়েত একবারও পেছনে ঘুরে দেখেনি যে সে আসছে কিনা। তার পুরো ভরসা ছিল যে সে আসবে, আর এই ভরসায় মায়ার অদ্ভুতভাবে ভালো লেগেছিল। স্টেশন থেকে বাইরে বেরোতেই একটা রিকশা পাওয়া গেল। সাফায়েত তার সাথে কথা বলল এবং ভাড়া ঠিক করল। রিকশায় বসার সময় মায়া বলল, আমার কাছে টাকা নেই। সাফায়েত কোনো ভাব পরিবর্তন না করেই বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্যাস এটুকু। কোনো অনুগ্রহ দেখালো না, কোনো বড়ত্ব দেখালো না, যেন এটা কোনো বড় কথাই ছিল না। রিকশায় বসে বসে মায়া জানলা দিয়ে বাইরে দেখল। রাতে রাজশাহী শহর একটা আলাদা রূপেই ছিল। রাস্তায় আলো ছিল, কোথাও কোথাও অন্ধকার ছিল। দূর থেকে একটা ট্রেনের হুইসেলের আওয়াজ আসছিল। বাতাসে ঠান্ডা ছিল। মায়া ভাবল যে কয়েক ঘন্টা আগে সে ওই ঘরে ছিল যেখান থেকে তার মনে হচ্ছিল যে কোনো রাস্তা নেই, আর এখন সে এখানে আছে, এক অচেনা লোকের সাথে অজানা জায়গায় যাচ্ছে। কিন্তু প্রথমবারের মতো তার অনুভব হচ্ছিল যে সে নিঃশ্বাস নিতে পারছে। চাপ হবে না, তুই শুধু বাড়ি আয়। মায়া সাফায়েতের দিকে তাকালো। সে উল্টো দিকে মুখ করে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন সে এই আলোচনার অংশ হতে চাইছিল না। মায়া বাবাকে বলল, বাবা, আমি আসছি, কিন্তু আগে আমাকে একটা কথা বলতে হবে। বাবা বললেন, বলো মা, কি কথা? মায়া এক মুহূর্ত থেমে বলল, আমি এই বিয়ে করতে চাই না। আমি শিক্ষিকা হতে চাই। আমি নিজের জীবন নিজে গড়তে চাই। এটা আমার সিদ্ধান্ত, এবং আমার আশা যে আপনি এটা বুঝবেন। ফোনে একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। মায়ার বুক দুরুদুর করছিল। সেই একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল। এই একটা মুহূর্তের জন্য সে রাতে জানলা দিয়ে বেরিয়েছিল। এই একটা মুহূর্তের জন্য সে ভয় পেতে পেতে এখানে এসেছিল। আর তারপর বাবা বললেন, ঠিক আছে মা। মায়ার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। সে জিজ্ঞেস করল, কি? বাবা বললেন, তুই যে চেয়েছিস তা বলে দিয়েছিস। এটা তোর অধিকার ছিল। আমি অনেক দেরিতে এটা শুনলাম, কিন্তু শুনলাম। এখন বাড়ি আয়। মায়া ফোন রাখল। তার হাত কাঁপছিল, কিন্তু এবারের কাঁপুনিটা আলাদা ছিল। এটা ভয়ের কাঁপুনি ছিল না। এটা সেই স্বস্তির কাঁপুনি যা তখন হয় যখন খুব ভারী কোনো বোঝা হঠাৎ সরে যায়। সাফায়েত ঘুরে তাকাল। মায়া বলল, বাবা হ্যাঁ বলেছেন। সাফায়েতের মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। সে বলল, আমি জানতাম।
মায়া জিজ্ঞেস করল, কিভাবে? সাফায়েত বলল, কারণ যে বাবা রাত ভর জেগে নিজের মেয়ের জন্য দুশ্চিন্তা করেন সেই বাবা খারাপ হন না, তিনি শুধু মাঝে মধ্যে নিজের সন্তানের ইচ্ছাগুলো বুঝতে পারেন না। মায়া এক মুহূর্ত তার দিকে তাকাল। সে বলল, আপনি খুব অদ্ভুত। সাফায়েত বলল, এটা আমাকে প্রথমবার বলা হয়নি। দুজনেই হেসে ফেলল। এই হাসিটা ছোট ছিল, কিন্তু আসল ছিল। কিছুক্ষণ পর মায়া সুমিত্রা আপার কাছে গেল এবং বিদায় নিতে লাগল। সুমিত্রা আপা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা, যখনই মন চাইবে এখানে চলে আসবি। আর একটা কথা মনে রাখিস, যে মেয়ে কাল রাতে নিজের জন্য আওয়াজ তুলেছে সে কখনো দুর্বল নয়। মায়া বলল, আপা, একদিন আমি এখানে কাজ করতে আসব। সুমিত্রা আপা হেসে বললেন, অপেক্ষা থাকবে। সাফায়েত একটা অটো ডাকল। মায়া তাতে বসল। সাফায়েত অটোওয়ালাকে ঠিকানা বলে দিল। পথে মায়া জানলা দিয়ে বাইরে তাকাল। শহর ভোরের আলোয় জেগে উঠছিল। দোকানপাট খুলছিল। মানুষ নিজের কাজে যাচ্ছিল। জীবন চলছিল। মায়া ভাবল যে কাল পর্যন্ত তার মনে হচ্ছিল যে তার জীবন থেমে গেছে, আর আজ তার উপলব্ধি হচ্ছিল যে আসলে তার জীবন এখন শুরু হয়েছে। অটোতে বসে বসে সে সাফায়েতকে জিজ্ঞেস করল, আপনি আমাকে সাহায্য কেন করলেন? আপনি তো নিজে ট্রেন থেকে ক্লান্ত ছিলেন, আপনার কি দরকার ছিল? সাফায়েত বলল, দরকারের কথা ছিল না, আমি শুধু সেটাই করেছি যা সেই মুহূর্তে সঠিক মনে হয়েছিল। মায়া বলল, কিন্তু আপনি তো আমাকে চিনতেনও না। সাফায়েত বলল, মানুষকে চেনার জন্যে খুব বেশি জানার দরকার হয় না, মাঝে মধ্যে এক পলকই যথেষ্ট। মায়া মনে মনে ভাবল যে এই লোকটা নেভিতে আছে, কিন্তু এর কথাগুলো কোনো দার্শনিকের মতো। বাড়ির কাছাকাছি পৌঁছতে পৌঁছতে মায়ার মন আবার ভারী হতে লাগল। বাড়ির গুলিতে মোড় নিতেই সে দূর থেকে বাড়িটা দেখতে পেল। দরজায় বাবা দাঁড়িয়েছিলেন। অটো থামল। মায়া নিচে নামল। বাবা দুপা এগিয়ে এসে মায়াকে দেখলেন। তার চোখ লাল ছিল, মুখ ক্লান্ত ছিল, কিন্তু যখন তিনি মায়াকে দেখলেন তখন তার চোখে যে ভাব ফুটে উঠল তা কোনো শব্দে ধরা যায় না। তিনি শুধু এটুকুই বললেন, এলি তাহলে? আর মায়া তাকে জড়িয়ে ধরল। কতক্ষণ তারা দুজনে সেখানে দাঁড়িয়েছিল কেউ জানে না। যখন মায়া পিছন ফিরে তাকাল তখন সাফায়েত সেখানে ছিল। বাবা তাকে দেখলেন। সাফায়েত সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমি সাফায়েত, রাফসানের বন্ধু। বাবা তাকে মন দিয়ে দেখলেন এবং তখনই তার মুখে একটা অদ্ভুত ভাব এলো, যেন তিনি কিছু চিনতে পেরেছেন। তিনি বললেন, সাফায়েত, তুমি হুসেন সাহেবের ছেলে? সাফায়েত বলল, জি। বাবার চোখ ভরে এলো। তিনি বললেন, আরে বাবা, তুমি এখানে? তোমার বাবা আমার জীবনে যা করেছেন তা আমি কখনো ভুলিনি, আর আজ তার ছেলে আমার মেয়ের সাহায্য করল। মায়া অবাক হয়ে বাবাকে দেখল। বাবার চোখে যে ভাব ছিল তা মায়া আগে কখনো দেখেনি। তিনি সাফায়েতের দিকে তাকিয়েছিলেন এবং তার চোখ জলে ভরা ছিল। ঠোঁট কাঁপছিল, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে চলে এসেছে এবং তিনি তা সামলে উঠতে পারছেন না। মায়া ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আপনি হুসেন সাহেবকে কিভাবে চেনেন? বাবা একটা দীর্ঘশ্বাস নিলেন। তিনি সাফায়েতকে দেখলেন, তারপর মায়াকে দেখে বললেন, ভিতরে চলো, এই কথা দাঁড়িয়ে হবে না। সবাই ভিতরে এলো। ঘরে মা বিছানায় শুয়েছিলেন। তার শরীর রাত থেকেই খারাপ ছিল। রাফসান এক কোণে বসেছিল। সে সাফায়েতকে দেখল তো এক মুহূর্তের জন্য অবাক হল। তারপর উঠে তাকে জড়িয়ে ধরল। রাফসান নিচু স্বরে বলল, দোস্ত, তুই এখন আসছিস? সাফায়েত বলল, হ্যাঁ, ট্রেন লেট ছিল, পথে আপুর দেখা হয়ে গেল। রাফসান এক মুহূর্ত সাফায়েতকে দেখল, তারপর মায়াকে দেখল। তার চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। মা বিছানা থেকেই ডাক দিলেন, মায়া। মায়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেল এবং তার পাশে বসল। মা তার হাত ধরে নিলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু হাতের ধরা মজবুত ছিল। মা বললেন, ঠিক আছিস তো তুই? মায়া বলল, হ্যাঁ মা। মা বললেন, আমি জানতাম যে তুই ঠিক থাকবি, আমার মেয়ে দুর্বল নয়। এটা শুনে মায়ার চোখ আবার ভিজে এলো। সে মায়ের হাত নিজের দুই হাত দিয়ে ধরে নিল। কিছুক্ষণ পর বাবা বসার ঘরে এলেন। সাফায়েত আর রাফসান সেখানে আগে থেকেই ছিল। মায়াও এলো। বাবা একটা চেয়ার টেনে বসলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত শান্তিও ছিল। তিনি বলতে শুরু করলেন, কথাটা অনেক পুরনো, প্রায় ২৫ বছর আগের। আমি তখন রাজশাহীতে পড়তাম। বাড়ির অবস্থা ভালো ছিল না।
তোর দাদা অসুস্থ ছিলেন আর টাকা ছিল না। আমার মনে হচ্ছিল যে পড়া ছেড়ে দিতে হবে। বাবা একটু থামলেন। তিনি একবার সাফায়েতকে দেখলেন এবং তারপর বললেন, সেই সময় আমার এক লোকের সাথে দেখা হয়েছিল। রহমত হোসেন, সাফায়েতের বাবা। তিনি আমার সাথে একই কলেজে ছিলেন। আমরা খুব একটা কথা বলতাম না, শুধু জানাশোনা ছিল। কিন্তু একদিন তিনি দেখলেন যে আমি খুব দুশ্চিন্তায় আছি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আমি সব বলে দিলাম। বাবার গলা একটু ভারী হয়ে এল। তিনি সেদিনই নিজের পকেট থেকে টাকা বের করে আমাকে দিলেন। বললেন যে ভাই, পড়াশোনা ছেড়ো না, এই টাকা ফেরত দেওয়ার দরকার নেই, শুধু কখনো কারো সাহায্য করো, তবেই বুঝব যে ঋণ শোধ হয়ে গেছে। আমি সেই টাকা দিয়ে ফিস জমা দিলাম আর পড়াশোনা শেষ করলাম। পরে আমি অনেকবার তার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন, তার ঠিকানা পাওয়া যায়নি। ঘরে নীরবতা নেমে এলো। সাফায়েত ধীরে ধীরে বলল, বাবা আমাকে এই ব্যাপারে বলেছিলেন। তিনি প্রায়ই বলতেন যে জীবনে একবার এমন এক বন্ধুর সাথে দেখা হয়েছিল যার পরিশ্রম আর সততা দেখে তার মনে হয়েছিল যে সাহায্য করাটা সঠিক। বাবা বললেন, রাহমত ভাই আমাকে শুধু টাকা দেননি, তিনি আমাকে এই ভরসা দিয়েছিলেন যে দুনিয়ায় ভালো মানুষ আছে, আর আজ তার ছেলে আমার মেয়ের জন্য সেটাই করল যা তিনি কখনো আমার জন্য করেছিলেন। মায়া সাফায়েতের দিকে তাকাল। সাফায়েত চুপ ছিল, তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু চোখে একটা গভীরতা ছিল। বাবা সাফায়েতকে জিজ্ঞেস করলেন, রাহমত ভাই কেমন আছেন? কোথায় আছেন এখন? সাফায়েত এক মুহূর্ত থেমে বলল, বাবা ৩ বছর আগে মারা গেছেন। বাবার মুখে দুঃখের ছায়া এলো। তিনি চোখ বন্ধ করলেন। সাফায়েত বলল, কিন্তু তিনি সবসময় বলতেন যে জীবনে পুণ্যের কাজ করতে থাকো, বিনিময়ের আশা রেখো না, সামনে যা হবে ভালোই হবে। বাবা চোখ খুললেন। তিনি সাফায়েতকে দেখলেন এবং বললেন, বাবা, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আর তার ছেলেও তার মতোই হয়েছে। সাফায়েত মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ নীরবতার পর বাবা বললেন, মায়া? মায়া মাথা তুলল। বাবা বললেন, সেই বাড়ির সাথে কথা হয়ে গেছে, বিয়ে হবে না। আমি নিজে ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছি। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কখন? বাবা বললেন, আজ সকালে। যখন তুই ফোন করলি আর যা বললি তা শুনলাম, তখনই আমি বুঝতে পারলাম যে আমাকে কি করতে হবে। মায়ার মনে একটা অদ্ভুত তোলপাড় হল। সে জিজ্ঞেস করল, আর ওনারা? বাবা বললেন, ওনারা রেগেছিলেন, স্বাভাবিক, কিন্তু ওনাদের রাগ আমার মেয়ের জীবনের চেয়ে বড় নয়। এটা শুনে মায়ার চোখ আরও একবার ভরে এলো। সে বাবার পা ছুঁয়ে সালাম করল। বাবা তার মাথায় হাত রাখলেন এবং বললেন, মা, তুই কাল রাতে যা করেছিস তা আমার পক্ষে বোঝা কঠিন ছিল, কিন্তু তুই আজ সকালে যা করলি, অর্থাৎ বাড়ি ফিরে আসা আর পরিস্থিতির মোকাবিলা করা, ওটাই ছিল তোর আসল সাহস। রাফসান যে এতক্ষণ চুপ করে বসেছিল, সে বলল, আপু, আমাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। মায়া তার দিকে তাকাল। রাফসান বলল, তুমি কি সত্যি শিক্ষিকা হতে চাও? মায়া এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ। রাফসান হেসে বলল, তবে পড়ো, আমি তোমার সাথে আছি। এটা ছোট একটা বাক্য ছিল, কিন্তু এর মধ্যে একটা বড় শক্তি ছিল। সেদিন বাড়িতে রান্না হতে দেরি হল। মায়ের শরীর একটু ঠিক হল তো তিনিও বসার ঘরে এলেন। সাফায়েত তার সাথেও দেখা করল। মা তাকে দেখে বললেন, বাবা, খিদে পেয়েছে না? দাঁড়াও, খাবার বানাচ্ছি। সাফায়েত বারণ করল, কিন্তু মা শুনলেন না। খাবারের টেবিলে সবাই বসল। এটা সেই বাড়িই ছিল যেখানে কাল রাতে একটা বিয়ে ভেঙে গিয়েছিল, কিন্তু আজ সেই বাড়িতেই এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন কোনো খুব পুরনো গিঁট খুলে গেছে। খাবারের সময় বাবা সাফায়েতকে জিজ্ঞেস করলেন, বাবা, নেভিতে কবে থেকে আছো? সাফায়েত বলল, 6 বছর হল। বাবা বললেন, দেশের সেবা করছ, এটা খুব বড় ব্যাপার। সাফায়েত বলল, চাচা, এটা আমার দায়িত্ব, বড় কোনো ব্যাপার নয়। বাবা বললেন, না বাবা, যারা নিজেদের দায়িত্বকে বড় ব্যাপার মনে করে না, তারাই আসলে সবথেকে বড় হয়। মায়া খেতে খেতে এসব শুনছিল। সে প্রথমবার খেয়াল করল যে সাফায়েত প্রতিটি কথায় নিজেকে ছোট রাখে। সে না কখনো নিজের প্রশংসা করে, না কখনো কারোর উপর দয়া দেখায়। সে শুধু করে যায় আর এগিয়ে যায়। এটা একটা অদ্ভুত গুণ ছিল। খাবার পর সাফায়েত যাবার চেষ্টা করল। বাবা বললেন, কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। সাফায়েত বলল, না চাচা, আমাকে কাল সকালে ফিরে যেতে হবে, ডিউটি আছে। বাবা জিজ্ঞেস করলেন, কোথায় পোস্টিং? সাফায়েত এক মুহূর্ত থেমে বলল, গভীর সমুদ্রে।
বাবা বুঝে গেলেন। তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। যাওয়ার সময় সাফায়েত সবার থেকে বিদায় নিল। রাফসান তাকে ছাড়তে বাইরে পর্যন্ত গেল। মায়া দরজায় দাঁড়িয়েছিল। সাফায়েত যাবার সময় মায়ার দিকে তাকালো এবং বলল, পড়াশোনা শুরু করো, দেরি করো না। মায়া বলল, হ্যাঁ ঠিক আছে। সাফায়েত বলল, আর একটা কথা। মায়া জিজ্ঞেস করল, কি? সাফায়েত বলল, যেটা তুমি কাল রাতে করেছ সেটা পালিয়ে যাওয়া ছিল না, ওটা নিজেকে খুঁজে পাওয়া ছিল। এটাকে কখনো ভুল বুঝো না। মায়ার কাছে কোনো জবাব ছিল না। সাফায়েত ঘুরল আর চলে গেল। মায়া অনেকক্ষণ সেই রাস্তার দিকে তাকিয়ে রইল যে পথে সাফায়েত গেছে। সেদিন সন্ধ্যায় মায়া নিজের ঘরে গেল। সে আলমারি খুলল। সেখানে তার বইগুলো রাখা ছিল। বিসিএস পরীক্ষার প্রস্তুতির বই। ধুলো জমে গিয়েছিল সেগুলোর ওপর। সে একটা বই তুলল, ওটা হাতে নিল, সেটার ঘ্রাণ নিল। এই ঘ্রাণটা তার চেনা ছিল। এটা তার স্বপ্নের ঘ্রাণ ছিল। সে বই খুলল আর পড়তে লাগল। রাতে যখন বাড়িতে সবাই ঘুমে গেছে, মায়ার ঘরের আলো তখনও জ্বলছিল। পরের কয়েক সপ্তাহ মায়ার জন্য বড় পরিবর্তনের ছিল। বাবা তার পড়াশোনার জন্য একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিলেন। টাকার অভাব ছিল, কিন্তু বাবা বললেন যে ব্যবস্থা হয়ে যাবে। মা নিজের পুরনো গয়নার মধ্য থেকে একটা ছোট জিনিস বিক্রি করলেন। রাফসান নিজের পকেটমানি বাঁচাতে শুরু করল। এই পরিবার আগেও এক ছিল, কিন্তু এখন তার মধ্যে এক নতুন শক্তি এসে গিয়েছিল। মায়া প্রতিদিন ভোরে উঠে পড়ত, দিনের বেলা কোচিংয়ে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরে আবার পড়ত। আর সপ্তাহে একদিন সে সেই মহিলা আশ্রয় কেন্দ্রে যেত যেখানে সুমিত্রা আপা ছিলেন। সেখানে সে ছোটখাটো সাহায্যও করত। কখনো কোনো মেয়েকে পড়াত, কখনো তাদের সাথে কথা বলত, কখনো শুধু তাদের সাথে বসে থাকত। সুমিত্রা আপা একদিন বললেন, তুমি তাড়াতাড়ি শিক্ষিকা হয়ে যাও, এখানে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষিকার খুব দরকার। মায়া হেসে বলল, হব আপা, নিশ্চয়ই হব। এইসবের মাঝে সাফায়েতের কথা মায়ার মনে আসত। সে ভাবত যে একটা মানুষ এতটা শান্ত কিভাবে হতে পারে, এতটা গোছানো, এতটা বুদ্ধিমান। রাফসানের কাছে এসে সাফায়েত সম্পর্কে জিজ্ঞেস করল। রাফসান জানালো যে সাফায়েত ছোটবেলা থেকেই এমন ছিল, খুব কম কথা বলত, কিন্তু যখন বলত তখন প্রতিটি কথার ওজন থাকত। নেভিতে যাওয়া তার স্বপ্ন ছিল এবং সে সেই স্বপ্ন পূরণ করেছে। রাফসান এটাও জানালো যে সাফায়েতের পোস্টিং একটা খুব সংবেদনশীল এলাকায়, সেখানে পরিস্থিতি মাঝে মধ্যে খুব কঠিন হয়ে যায়। এটা শুনে মায়ার মনে একটা অদ্ভুত অস্থিরতা হল। সে রাফসানকে বলল, ওর সাথে কখনো কথা হয়? রাফসান বলল, হ্যাঁ মাঝে মধ্যে, কিন্তু ওখানে নেটওয়ার্ক কম থাকে। মায়া বলল, ঠিক আছে, কিন্তু তার মনে এই অস্থিরতা রয়ে গেল। একদিন রাফসান বলল, আপু, সাফায়েত তোমার কথা জিজ্ঞেস করেছিল। মায়া চমকে উঠে জিজ্ঞেস করল, কি জিজ্ঞেস করেছিল? রাফসান হাসতে হাসতে বলল, জিজ্ঞেস করল যে পড়াশোনা শুরু হলো কিনা। মায়ার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সে বলল, রাফসান, ওকে বলে দিও যে হ্যাঁ শুরু হয়ে গেছে। রাফসান বলল, নিজে বলে দাও, নম্বর দেব? মায়া বলল, না। রাফসান জিজ্ঞেস করল, কেন? মায়া বলল, কারণ এখন আমার কাছে বলার মতো শুধু এটাই আছে যে পড়াশোনা শুরু হয়েছে। যেদিন বড় কিছু বলার মতো হবে সেদিন বলবো। রাফসান হেসে বলল, আপু, তুমি বদলে গেছ। মায়া বলল, হ্যাঁ, আর এই বদলটা ভালো। সেই দিনগুলোতে সমুদ্র সীমায় পরিস্থিতি খারাপ হতে থাকছিল। খবর আসছিল যে উত্তেজনা বাড়ছে। খবরের কাগজে বড় বড় শিরোনাম ছিল। টেলিভিশনে আলোচনা চলছিল। মায়া এসব পড়ত আর তার মন ভারী হয়ে যেত। এক রাতে সে রাফসানকে জিজ্ঞেস করল, সাফায়েত ঠিক আছে তো? রাফসান বলল, কাল কথা হয়েছিল, ঠিক আছে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরের দিন যে খবর এলো তা পুরো দেশকে কাঁপিয়ে দিল। সমুদ্রের নৌমহড়ার মাঠে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। যখন এই খবর এলো তখন পুরো দেশ যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। টেলিভিশনে বড় বড় অক্ষরে লেখা ছিল যে সীমান্তে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের নৌসেনারা সতর্ক অবস্থানে আছে। পরিস্থিতি গম্ভীর। সরকার বাহিনীকে পুরো ছাড় দিয়ে দিয়েছে। মায়া সেই সময় কোচিং থেকে বাড়ি ফিরেছিল। সে দরজা খুলল এবং দেখল যে বাবা টেলিভিশনের সামনে বসে আছেন এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে আছে। মা হাতে তসবিহ নিয়ে বসে আছেন এবং তার ঠোঁট নড়ছে। রাফসার হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া জিজ্ঞেস করল, কি হয়েছে?
রাফসান টেলিভিশনের দিকে ইশারা করল। মায়া দেখল, এক মুহূর্তের জন্য তার পা যেখানে ছিল সেখানেই থেমে গেল। তার প্রথম চিন্তা ছিল সাফায়েত। সে রাফসানকে জিজ্ঞেস করল, সাফায়েত কোথায়? রাফসান বলল, গভীর সমুদ্রে, যে অঞ্চলে এই উত্তেজনা চলছে। মায়ার হাত থেকে ব্যাগ নিচে পড়ে গেল। সে তা তুলল, একটা চেয়ার টানল এবং বসে পড়ল। তার চোখ টেলিভিশনের দিকে ছিল, কিন্তু মন অন্য কোথাও ছিল। সেই রাতে বাড়িতে কেউ বেশি কথা বলল না। খাবার তৈরি হল, কিন্তু কেউ ঠিকভাবে খেল না। বাবা বারবার খবর দেখছিলেন। মা রাতে বললেন যে সব জওয়ানদের জন্য দোয়া করো। রাফসান অনেকবার সাফায়েতকে ফোন করল, কিন্তু নেটওয়ার্ক ছিল না। মায়া নিজের ঘরে আসল। সে বই তুলল, কিন্তু পড়তে পারল না। শব্দগুলো সামনে ছিল, কিন্তু মগজে ঢুকছিল না। সে বই বন্ধ করল এবং জানালা দিয়ে বাইরে দেখল। রাতের আকাশ ছিল, তারা ছিল, ঠান্ডা হাওয়া ছিল। সে ভাবল যে এই আকাশের নিচেই কোথাও সাফায়েত আছে, কোনো রণতরীতে দাঁড়িয়ে আছে, হয়তো বিপদে আছে। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন সে রাজশাহী জাংশনে বেঞ্চে বসেছিল, ক্লান্ত, ভীত, একা, এবং তখন একটা আওয়াজ এসেছিল যে জল নেবেন। সেই একটা ছোট্ট প্রশ্ন তার জীবন বদলে দিয়েছিল। মায়া চোখ বন্ধ করল এবং মনে মনে দোয়া করল যেন সাফায়েত সুরক্ষিত থাকে। পরের কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। প্রতিদিন খবর আসত, কখনো ভালো, কখনো খারাপ। সেনাবাহিনী ও নৌবাহিনী শক্ত অবস্থানে ছিল। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসল। কিন্তু এই সব কিছুর মাঝে মায়ার পড়াশোনা চলতে থাকল। এটা তার জন্য সহজ ছিল না। মন বিক্ষিপ্ত হতো, চিন্তা থাকত, কিন্তু সে থামল না। একদিন সুমিত্রা আপা তাকে জিজ্ঞেস করল, মা, আজকাল তোমাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? মায়া সব বলল। সুমিত্রা আপা বললেন, মা, যারা সীমান্তে লড়ছে তাদের সবচেয়ে বড় শক্তি এটা হয় যে বাড়িতে তাদের আপনজনেরা মজবুত থাকে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তার শক্তিও কমে যাবে। মজবুত থাকো। এই কথাটি মায়ার মনে গেঁথে গেল। সে সেই দিন থেকেই নিজের কাছে প্রতিশ্রুতি করল যে সে আরও কঠোর পরিশ্রম করবে। সে শিক্ষিকা হবে। সে সেই দিনের অপেক্ষা করবে যখন সাফায়েত ফিরে আসবে, এবং সে তাকে বলতে পারবে যে দেখো, আমি আমার স্বপ্ন পূরণ করেছি। মাস পেরিয়ে গেল। পরিস্থিতির উন্নতি হল। সরকার ঘোষণা করল যে এখন সব নিয়ন্ত্রণে আছে। দেশে আনন্দ উদযাপন চলছিল, কিন্তু মায়ার বাড়িতে এখনও একজনের অপেক্ষা ছিল। রাফসানের কাছে সাফায়েতের ফোন আসেনি। 3 দিন, 4 দিন, 5 দিন মায়া নিজের অস্থিরতা লুকিয়ে রাখল। কিন্তু 6ষ্ঠ দিনে রাফসানের ফোন বাজল। সে বাইরে ছিল। সে ফোন ধরল, কিছুক্ষণ কথা বলল, তারপর সে ভেতরে আসল। তার মুখে একটা বড় হাসি ছিল। সে বলল, আপু। মায়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হল? রাফসান বলল, সাফায়েতের ফোন এসেছিল, ও ঠিক আছে, ফিরে আসছে। মায়ার পুরো শরীর থেকে যেন একটা বোঝা নেমে গেল। সে চেয়ারের ভর নিল। তার চোখ জলে ভরে আসল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। মা যখন শুনলেন তখন তিনি শুকরিয়া আদায় করলেন। পরের সপ্তাহে সাফায়েত ফিরে আসল। সে সরাসরি মায়ার বাড়িতে আসল। দরজা খুলতেই সামনে মায়া ছিল। সাফায়েতের চেহারা আগের চেয়ে একটু অন্যরকম ছিল, একটু বেশি গম্ভীর, চোখে আরও একটি গভীরতা, কিন্তু সেই একই শান্তি ছিল। মায়া বলল, এসে গেছ? সাফায়েত বলল, হ্যাঁ। খাবার পর সাফায়েত বাবাকে বলল, চাচা, আমার কিছু বলার আছে। বাবা বললেন, বলো। সাফায়েত এক মুহূর্ত মায়ের দিকে তাকালো এবং তারপর বাবার দিকে। সে বলল, চাচা, যখন আমি মায়াকে প্রথমবার স্টেশনে দেখেছিলাম তখনই ওকে আমার পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম যে ওর স্বপ্ন অনেক বড়, তাই সেগুলো পূরণ করতে সময়ও লাগবে। এই জন্যই কছেটা আমি নিজের মনেই রেখেছিলাম। এখন আমি আপনাকে বলতে চাই যে আমি মায়াকে বিয়ে করতে চাই, যদি আপনার এবং ওর অনুমতি থাকে। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে গেল। মায়ার কান লাল হয়ে গেল। সে নিচের দিকে তাকাল। বাবা বললেন, এই প্রশ্ন আমাকে নয়, মায়াকে জিজ্ঞেস করো। সাফায়েত মায়ার দিকে তাকাল। মায়া মাথা তুলল। সে সাফায়েতকে দেখল। তার মনে পড়ল সেই রাতের কথা, সেই বেঞ্চ, সেই জলের বোতল, সেই শব্দগুলো যা তাকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছিল। সে বলল, প্রথমে আমার একটা কথা শোনো। সাফায়েত বলল, বলো। মায়া বলল, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, আমি শিক্ষিকা হতে চাই।
বিসিএস আমার লক্ষ্য এবং আমি এটা ছাড়ব না। যদি এটা তোমার মঞ্জুর থাকে তাহলে আমার উত্তর হ্যাঁ। সাফায়েতের মুখে সেই হালকা হাসিটা আসল। সে বলল, আমি কবে বললাম যে স্বপ্ন ছেড়ে দাও? আমি তো প্রথমবারই বলেছিলাম যে পড়াশোনা শুরু করো। মায়া হাসল। রাফসান বলল, আরে আমি তো কবে থেকেই এটাই চাইতাম। বিয়ে সেই মাসেই হল না, কারণ মায়ের পরীক্ষা ছিল। সাফায়েত বলল যে কোনো তাড়া নেই, প্রথমে পরীক্ষা দাও। এবং মায়া পরীক্ষা দিল। পরীক্ষা কেন্দ্রের বাইরে বাবা এবং একপাশে সাফায়েতও ছিল। মায়া ভেতরে যাওয়ার সময় ঘুরে তাকাল। সাফায়েত শুধু এতটুকুই বলল, যাও, নিজের স্বপ্ন জয় করে এসো। মায়া ভেতরে গেল। ৩ ঘণ্টা পর যখন সে বাইরে আসল, তখন তার মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা ছিল। ফলাফল আসল। মায়ার নাম বিসিএস ক্যাডারদের তালিকায় ছিল। সেদিন বাড়িতে মিষ্টি তৈরি হল। সুমিত্রা আপা আসলেন। প্রতিবেশী কাকিমা আসলেন, যিনি একসময় জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আজ তিনি মায়াকে জড়িয়ে ধরে বললেন যে মা, তুমি ঠিক করেছ। বিয়ে তার ৩ মাস পর হল। সাধারণ বিয়ে ছিল, শুধু নিজেদের লোক ছিল। বাবা যখন মায়ের হাত সাফায়েতের হাতে তুলে দিলেন, তখন তিনি বললেন, বাবা, আমার মেয়ের স্বপ্নগুলোর খেয়াল রেখো। সাফায়েত বলল, এটা আমার দায়িত্ব চাচা। মায়া সাফায়েতের দিকে তাকাল। তার মনে পড়ল সেই রাতের কথা যখন সে জানালা দিয়ে বেরিয়েছিল। কখনো কখনো জীবনে ১ কদম পিছনে হটতে হয়, যাতে ১০ কদম সামনে যাওয়া যায়। কখনো কখনো পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, এটা নিজেকে খোঁজার শুরু হয়। এবং যে নিজেকে খুঁজে পায়, সে দুনিয়ার কোনো যুদ্ধই হারতে পারে না। ৫ বছর পর একটি সরকারি স্কুলের সামনে একটি ফলক লাগানো হলো। সেখানে প্রধান শিক্ষিকা হিসাবে নাম লেখা ছিল মায়া বিনতে রহিম। উদ্বোধনের দিন সুমিত্রা আপা, বাবা, মা, রাফসান এবং সাফায়েত সবাই আসল। যখন মায়া সেই স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলল, তখন তার চোখ জলে ভরা ছিল। বাবা কাছে আসলেন এবং বললেন, মা, সেই রাতে তুই যা করেছিলি সেটা আমার কাছে সেই সময় খুব কঠিন মনে হয়েছিল, কিন্তু আজ যখন এইসব দেখি তখন বুঝতে পারি যে তুই ঠিক ছিলি। তোর ওপর আমার গর্ব হয়। সাফায়েত দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। মায়া তার দিকে তাকাল। সে আরও একবার সেই হালকা হাসি দিল। মায়া ভাবল যে সেই রাতে যখন সে জানালা দিয়ে বেরিয়েছিল, তখন তার মনে হয়েছিল যে সে হেরে যাচ্ছে, কিন্তু আসলে সে জয়ের দিকে যাচ্ছিল। বন্ধুরা, এই গল্পটি সেই সব মানুষের গল্প যারা কখনো না কখনো কোনো মোড়ে থেমে গেছে, যাদের মনে হয়েছে যে আর কোনো রাস্তা নেই। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পর সকাল হয়, প্রতিটি বন্ধ জানালার পর আরও একটা দরজা খোলে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল সফর সে শিখকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঘন্টার বোতামটি চাপুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনি কোন শহর থেকে দেখছেন। ধন্যবাদ।